সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমাদের অঙ্গনার অঙ্গনের আরও একটি নতুন পর্ব। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের এই অঙ্গনে আমরা যে সমস্ত অঙ্গনাদের আপনাদের সাথে আলাপ করিয়ে দিই, তারা যে শুধুমাত্র স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত তা কিন্তু নয়, সমাজের জন্য অর্থাৎ একটা সুস্থ সুন্দর সমাজ কিন্তু আমাদের প্রতিনিয়ত উপহার দিয়ে চলেছেন। আর আজকে আমরা যার সাথে কথা বলবো, অর্থাৎ বেশ কিছুটা সময় আমরা আলাপচারিতায় থাকব, তার সম্পর্কে একেবারে ছোট্ট করে কিছু বলবার অবকাশ রাখে না, কেননা তার পরিধিটা অনেকটাই বেশি। একদিকে তিনি যেমন গানের জগতে তার একটা সুবিস্তৃতি আমরা দেখতে পাই, অর্থাৎ সুরের বন্যাধারায় তিনি আমাদের প্রায়শই প্লাবিত করে থাকেন। একদিকে সবচাইতে বিশেষ করে যেটা বলবো, দূরদর্শনের পর্দায় কিন্তু আপনারা তাকে প্রায়শই দেখে থাকেন এবং অভিনয়ের জগতেও রয়েছে তার অনেক বিশাল পরিধি। যাই হোক, আমরা কথা বলবো আজকে আমাদের শিল্পী সর্বাণী দাস দত্তের সাথে। দিদি, স্বাগত তোমাকে। সবচাইতে প্রথমে বলবো, দিদি কেমন আছো বলো? খুব ভালো। খুব ভালো, এক কথায় খুব ভালো। একদম। যাক, এই যে ভালোটা, সেটা শুধুমাত্র মানে বাহ্যিক দিক থেকেই আমরা ভালো বলি না, মানসিকভাবে ভালো থাকাটাই হয়তো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। একদম ঠিক। যাই হোক, তুমি আরো অনেক বেশি ভালো থাকো, সেটাই কামনা অনুষ্ঠানের শুরুতে। দিদি, আজকে তোমার অনেকগুলো দিক নিয়ে আমরা কথা বলবো। তো সেই দিকগুলোর মধ্যে শুধু প্রথমেই যদি চলে যাই তোমার শৈশবে, একটু একটা কথা, যে শৈশবে সকলেরই কিন্তু একটা মানে ভালোবাসার একটা নামকরণ হয়। মা বাবা আদর করে অনেক নামে ডাকেন আমাদের, বা বড় ভাই, দাদা, দিদি, মানে অনেকেই। তো সেই রকম একটা নাম তোমার নিশ্চয়ই রয়েছে। তো সেই প্রশ্নটা আমার হলো যে সেই নামটা ধরে সেই ভালোবাসার পরিধিটা ছোটবেলায় কতটা ছিল? অনেকটাই ছিল। প্রথমত প্রত্যেকেরই আমাদের বাড়ির ঘরে একটা ছোট্ট নাম থাকে, যেটা আমরা বাড়ির নাম বলি। হ্যাঁ, সেই নামটা তো বাড়ির সবাই ডাকে জুই বলে। আচ্ছা। আর তাছাড়া আমি খুব এখন অনেকটাই মানে যাকে বলে মানে ভারিক্কি, আমি খুব হালকা পাতলা ছিলাম। আচ্ছা। তো সেই দিক থেকে আমাকে সবাই বলতো বাতাসি, মানে এত বাতাসের মতো করে দৌড়তাম, আমাকে বাতাসি বলতো। যাই হোক, এখন বললে লজ্জাই পাবো। তো ওইরকম ছিল। আর মানে আর যেগুলো নাম, এগুলো আর কি বলবো, হেদা প্যাচি অনেক কিছুই টুকটাক তো চলতেই থাকে। আসলে এই যে ছোট ছোট নামগুলো, সেগুলো কিন্তু আমাদের মানে ভালোবাসার আবেশে আমাদের আবিষ্ট করে রাখে। তো শৈশবটা কেমন ভাবে কেটেছে দিদি? আমার শৈশব খুব জমজমাট কেটেছে, কেননা আমরা একান্নবর্তী ফ্যামিলিতে ছিলাম। আমার দাদু ঠাকুমা, দাদু না, দাদু মানে দাদু বলতে আমার বাবার কাকাকে পেয়েছি। আর আমার বাবার কাকা আমার বাবার বাবাকে পাইনি, আমি বড় হয়ে বুঝতে পারিনি, অনেক আগেই, মানে বাবা ছোট থাকতেই উনি সবাইকে ছেড়ে চলে গেছেন। কিন্তু আমাদের মানে কাকা পিসি, পাঁচ পিসি, পাঁচ কাকা, মানে বাবারা জেঠতো খুঁড়তো ভাইরা বোনেরা সবাই আমরা একই বাড়িতে থাকতাম। তো ফলে আমাদের মানে রোজকারের ফ্যামিলিতে ছিল প্রায় 22 মানে 22 ফ্যামিলি মেম্বার্স। আচ্ছা। হ্যাঁ, মানে ওই বাবার খুঁড়তো ভাইরা, তারপরে বোনেরা, বাবার বোনেরা সবাই মিলে একান্নবর্তী ফ্যামিলি বলতে যা বোঝায়, আমার ছোটবেলাটা ওইভাবে কেটেছে। আর আমার বাবা ছিল সবার বড়, আর আমি বাড়ির বড় মেয়ে। তো ফলে সব কাকা পিসিদের মাঝখানে মানে আমি খুব মানে বলে না শাসনে সোহাগে, সোহাগও ছিল, পাশাপাশি সবার শাসনও ছিল, ওভাবে বড় হয়েছে। দিদি, তুমি গানটাকে ভীষণ ভালোবাসো, আমরা সবাই জানি। তো এই যে গানের প্রতি তোমার ভালোবাসা, সেটা একটু শুনবো, কবে থেকে কিভাবে? দেখো, গানের প্রতি ভালোবাসা বলতে গেলে তো আমি যখন ছোট, আমার বাড়িতে একটা গানের আবহ ছিল। আমার পিসিরা গান গাইতো। তো সেভাবে মানে তথাকথিত শিক্ষা বলতে তখন বাড়িতে পিসিদের ওরকম ছিল না, কিন্তু ওদের প্রত্যেকের গানের গলা খুব ভালো ছিল, তো গান গাইতো। তো আমিও যখন মানে একটু বুঝতে শিখেছি, আমি দেখলাম যে আমার মা একদিন আমাকে হাত ধরে একজন গানের শিক্ষকের বাড়ি আমাকে নিয়ে গেলেন। সেখানে উদয়পুরে, আমার অরিজিনাল বাড়ি তো উদয়পুর, সেখানে তখনকার সময়ে
স্বর্গীয় বিনয়ভূষণ দেব, এখন উনি নেই, ওনার কাছে প্রথম গেলাম। তো ওই সময়ে মানে ওনার হাতে ধরেই আমার গানের শিক্ষা শুরু হলো। তার পরবর্তী সময়ে একটু একটু করে বড় হলাম, যখন স্কুলে একটু একটু গান গাইতে মানে শুরু করলাম, সবাই বলতো বাহ বেশ ভালো গেয়েছিস। তো ওই রকম করে 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 তারপর আরও একজন শিক্ষকের কাছে শেখা, শ্রদ্ধেয় অজয় মজুমদার, উনি এখন কলকাতাতেই আছেন, ওনার কাছে রবীন্দ্রসঙ্গীতের তালিম নেওয়া। তারপরে কলেজ আগরতলায় চলে এলাম। তারপরে এখানে এসে ননীগোপাল চক্রবর্তী, তারপর রবীনাগ শ্রদ্ধেয়, ওনাদের কাছে শাস্ত্রীয় তালিম নেওয়া শুরু করলাম। তারও পরবর্তী সময়ে কলকাতাতে আধুনিক গানের জন্য আমি হৈমন্তী শুক্লাজির কাছে গেছি, বনশ্রী সেনগুপ্তের কাছে গেছি। ওইভাবে ডে বাই ডে যেটা হয় আর কি চলতে লাগলো। আসলে একটা হয় কি, ধরো মানে গানের যে কোনো মানে সংস্কৃতির যে কোনো ক্ষেত্রেই আমি বলবো যে একটা হলো শেখার পর সেই যে বিষয়টা থেকে ভালোবাসা তৈরি হয়, আর অনেকগুলো বিষয় হয় ভালোবেসেই সেই যে বিষয়টাতে আমাদের। তো তোমার ক্ষেত্রে দুটোই ছিল, ভালোবাসা এবং শিক্ষা। হ্যাঁ, ভালোবাসা ছিল। ছোটবেলা বাড়িতে দেখতাম তো যে পিসিরা একটু একটু গান গাইছে, আর আমার মায়ের ভূমিকাটা এই জায়গায় বিশাল বড়। মায়ের গলা খুব ভালো ছিল, কিন্তু মায়ের সেভাবে তথাকথিত গান শেখা হয়নি। কিন্তু মার ইচ্ছেটা যেটা আমরা করে থাকি স্বাভাবিকভাবেই, মায়ের ইচ্ছেটাকে পূর্ণ করা, ছেলে মেয়েদের মাঝখানে পূর্ণ করে। তো মায়ের সেই জায়গাটাতে আমার মায়ের একটা বিশাল ভূমিকা ছিল। মানে আমরা অন্যভাবে বললে যে একজন নারী হয়ে আরেকজন নারীর পাশে দাঁড়ানো। একদম। দিদি, গানের প্রসঙ্গে যখন এসছি, একটু ছোট্ট করে দুকলি কি শুনবো? নিশ্চয়ই শোনাব। আমি তাহলে গানের প্রসঙ্গে যদি বলি, আমার সলিল চৌধুরী আমার খুব মানে কি বলবো শ্রদ্ধা, ওনার গানের মানে সৃষ্টিগুলো, ভালোবাসা সবকিছু নিয়েই একটা অন্যরকম জায়গায় রয়েছে। তো ওনার গান থেকেই একটু ছোট্ট করে গাই। চলো। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের, চাঁদ ফুল জোছনার গানার নয়, ওগো প্রিয় মোর খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের, চাঁদ ফুল জোছনার গানার নয়, ওগো প্রিয় মোর খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়। আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন, খুলে দাও জানালা আসুক সারা বিশ্বের বেদনার স্পন্দন, ধরণীর ধুলি হোক চন্দন, টিকা তার মাথে আজ পরে নাও, পরে নাও, পরে নাও। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের, চাঁদ ফুল জোছনার গানার নয়, ওগো প্রিয় মোর খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়। বাহ, আসলে এই গানগুলো দিদি আমাদের অনেকটা নস্টালজিক করে, মানে এই যে মানে গানগুলো বলো, অর্থগুলো, কথাগুলো, সুর সমস্ত কিছু মিলে আর অনেকটা দূরে চলে যাই আমরা, তাই না? বিশেষ করে এই গানগুলো শুনলে আমার যেটা ফিল হয়, একটা সময় আমরা আকাশবাণীতে বাংলা গানের অনুরোধের আসর কিন্তু দুপুরবেলা শুনতাম। অনেকগুলো ভালো লাগার গান অনুরোধ করতো শ্রোতা বন্ধুরা, অনুরোধের আসর যেটা, এই গানগুলো আমরা তখন খুব খুব শুনতাম।
দিদি, আকাশবাণীর প্রসঙ্গ যখন উঠলই, তো আমরা জানি তুমি আকাশবাণীর সাথে মানে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। সেই আকাশবাণীর যাত্রাপথটা যদি একটু শুনি। আকাশবাণীর যাত্রাপথটা আমার একটু অন্যরকম বলতে আমার আকাশবাণী শুরু হয়েছিল একদম শিশু মেলা দিয়ে। শিশু মেলায় প্রথম সেই মায়ের হাত ধরে আসা, তো সেখানে শিশু মেলায় বেশ কয়েক বছর অনুষ্ঠান করেছি। তারপর শিশু মেলা থেকে, যেটা তখন ছিল খুব সম্ভব যুববাণীর আগেও বোধহয় একটা গ্রুপ, মানে একটা কিছু অনুষ্ঠান সূচি ছিল, আমার ঠিক এই মুহূর্তে নাম মনে পড়ছে না। তো ওই শিশু মেলা থেকে যুব মানুষ কি যুব মানুষটা তো বোধহয় একটু পরের দিকে, হ্যাঁ, মানে শিশু মেলার ঠিক পরের ধাপটা। হ্যাঁ, এরপরেও একটা এরকম যুববাণী যেটা ছিল, এটার আগে কিছু একটা ছিল, আমার ঠিক নামটা একদমই মনে পড়ছে না। ওখানে শিশু মেলা থেকে হঠাৎ করে একদিন মানে বললো যে এখন তুমি আর শিশু মেলায় গাইবে না, তুমি ওই গ্রুপটাতে গাইবে। একদমই মাথা থেকে বেরিয়ে গেছে নামটা। যাই হোক, এটার জন্য কোনো অডিশন দিতে হয়নি, মানে আমি ওখান থেকে ওখানে জাস্ট প্রমোশনের মতো হয়ে গেছে। তো ওখানে আবার সেই 2-1 বছর গাইলাম। তারপর বললো যে না, এবার তোমাকে যুববাণীর জন্য একটা অডিশনে বসতে হবে। তা বেসিক্যালি এই ছোট সময়টাতে না আমি খুব রবীন্দ্রসঙ্গীত গাইতাম। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত দিয়েই মানে শিশু মেলাতে বলো বা ওই পরের গ্রুপটাতে ওইগুলোতে আমি রবীন্দ্রসঙ্গীত গাইতাম। তো যুববাণীতেও ঠিক একইভাবে আমি রবীন্দ্রসঙ্গীতের জন্যই অডিশন দিলাম এবং প্রথমবারই মানে উতরে গেলাম। তো যুববাণীতে অনুষ্ঠান করলাম বেশ কয়েক বছর। তারপরে যখন জেনারেলের জন্য যেতে হবে, সেখানেও আবার একটা অডিশনের ধাপ থাকে। তো ততদিনে জেনারেল গাওয়ার জন্য ততদিনে মানে যেটা হয়, কলেজ পাশ করে ফেলেছি, মাস্টার ডিগ্রিও কমপ্লিট হয়ে গেছে। তো তখন আমার মানে যিনি আমার এখন হাজবেন্ড, ওনার মানে উনি এবার বলল যে এবার তুমি আকাশবাণীতে জেনারেলে তুমি আধুনিক গানে অডিশন দাও। আর উনি গান লেখেন, সুর করেন। আমরা জানি সকলেই কিঙ্করদা আমাদের সকলের প্রিয় কিঙ্কর নারায়ণ দত্ত ভীষণ ভালো লেখেন। দাদা নিশ্চয়ই অনুষ্ঠান দেখছেন, আমরা দাদার কথা বলছি সেটাও শুনছেন, যাই হোক প্রশংসা করছি সেটাও শুনছেন, অবশ্যই প্রশংসা করার মতন। চলো, তো বলে এবার তুমি আধুনিক গানে অডিশন দাও। তখন মানে আধুনিক গানে অডিশন দিতে গেলে মানে স্থানীয় গীতিকার সুরকারদের গান নিয়ে অডিশনে দিতে হয়, মানে বসতে হয়। তো সেভাবে সবকটা গানেই কিঙ্করের কথা সুরে আমি গাইলাম। তো প্রথমবারই পেয়ে গেলাম। তখন আমার মানে ট্র্যাকটা একদম টোটালি চেঞ্জ হয়ে গেল, রবীন্দ্র থেকে সোজাসুজি একদম আধুনিকে মানে চলে গেলাম। অনেকে বলেওছে যে তুই মানে ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতি, কেন মানে টুক করে চেঞ্জ করে নিলি। তখন আর এটা উত্তর দেবার মতো আমার কাছে কিছু আর ছিল না, কারণ অবভিয়াসলি ওর ইন্সপিরেশনে আমি এই জায়গাটা নিয়েছি। বললো এই আর কি। সেটাই। দিদি, আকাশবাণীর সাথে সাথে তুমি দূরদর্শনে অনেক অনুষ্ঠান করে থাকো। তো আমি যদি জিজ্ঞেস করি যে প্রথম তোমার মনে পড়ে কি প্রথম অনুষ্ঠান দূরদর্শন কবে তুমি করেছিলে বা কোন অনুষ্ঠান? প্রথম অনুষ্ঠান আমার খুব সম্ভব 94 বা 95, না 94। সেটাও তখন কিঙ্কর তো খুব মানে গান লিখতো এবং যেটা হয় মানে নিয়মিত ওর গানের সুর নিয়ে চর্চা, বা ওর বন্ধু বান্ধব যারা ছিল, বলতে দ্বিধা নেই, বিশুদা ছিলেন তখন দূরদর্শনে, এখন নেই। কিঙ্করের মানে প্রচন্ড ভালো বন্ধু। তো বিশুদাই একদিন বলল যে কিঙ্কর, তোর গানগুলো নিয়ে একটা টিম নিয়ে একটা দূরদর্শনে অনুষ্ঠান করাবো। বিশ্বজিৎ দাস আমরা বিশুদা ডাকতাম। ওই বিশুদার আমন্ত্রণেই তখন উদয়পুর থেকে আমাদের একটা গানের টিম করে আমরা দূরদর্শনে প্রথম এসে দেশাত্মবোধকের 3টে গানের একটা স্লট রেকর্ডিং করেছিলাম 94 খুব সম্ভব। তো ওইভাবেই প্রথম দূরদর্শনে পা রাখা। আজকে কেমন ফিলিংস হচ্ছে দিদি? কি বলবো যে কিছু কিছু ফিলিংস না মানে ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। হ্যাঁ, মানে আজকে আমি আমার জীবনের কথা বলতে বসেছি,
কি জানি মানে মনে হয় যে জীবন মানে কি এমন করেছি যে যার জন্য মানে আজকে এই জায়গাটায় এসে আমাকে দূরদর্শন কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছে, আমি কথা বলছি, মানে একটা অন্যরকম অনুভূতি, সেটা ঠিক বোঝাতে পারবো না। এই মুহূর্তে আমার অনুভূতিটা কিন্তু ভীষণ ভালো, কারণ তোমার সাথে আমি বসে এই কথাগুলো এত মানে এই দূরদর্শনের পর্দায় তোমার সাথে কথা বলছি ভাবে আমার কিন্তু খুব ভালো লাগছে। সেটা তো অবশ্যই, প্রিয় মানুষ, প্রিয় মুখ। বরাবরই শাহুলি আমার ছোট বোন, এবং তুই তুই করে বলি আমরা, অফ স্ক্রিনেও বলছিলাম যে আমি কিন্তু তুমিতে জানি না বলতে পারবো কিনা সাক্ষাৎকারে, তো যেটা হয় আর কি, আমারও মানে ভালো, খুব ভালো অনুভূতি। দিদি আমাদের তোমার তো আসলে যেটা শুরুতেই বলছিলাম অনেকগুলো তোমার আছে যেগুলো কোনটা মাত্র গান এবং এই ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা করছি, আরেকটা বিশেষ দিক তোমার অভিনয় জগৎ, আমরা সেটা জানি তুমি বর্তমানে অনেক কাজ করছো। তো অভিনয় জগতেও কিভাবে প্রবেশ করলে এবং এখন কি ধরনের কাজ করছো? অভিনয় জগতের কথা বলতে গেলে ঠিক একই কথা বলতে হয় যে আমার পাশে যিনি আছেন সেই কিঙ্কর নারায়ণ দত্তের কথাই বলতে হয়। কিঙ্কর নারায়ণ দত্ত এবং উনার খুব ঘনিষ্ঠ বন্ধু অমৃত শিব, উনিও একজন মানে বিশিষ্ট নাট্য পরিচালক বা অভিনেতা যাই বলি। তো ওদের দুজনেরই ডিরেকশনে একটা নাটক, এটা খুব সম্ভব 97-এর প্রথম দিকের কথা বলছি, তখন শুভ আসবে প্রেক্ষাপটটা, তখনকার সময়ে মানে উগ্রপন্থী একটা সময় তো ছিল আমাদের, এরকম একটা বিষয়, ওই কোনো একটা প্রেক্ষাপট নিয়ে একটা বিশেষ নাটক, সেটা অফিস ড্রামাতে তখন করা হবে। তো অফিস ড্রামাতে তখন ছিল যেটা যে মেয়েদের চাকরি না করলেও ওনারা অ্যালাউ, কম্পিটিশনে ওনারা করতে পারবেন, যোগ দিতে পারবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো বললো যে ঠিক আছে এখানে সর্বাণীকে নেওয়া হোক, একটা চরিত্র, যেই চরিত্রটার মধ্যে অভিনয়ও লাগবে, গানও লাগবে। তো আমাকে স্পেশালি ওই গানের জন্যই অভিনয়ের ওই পর্বটাতে নিয়ে আসা হয়েছিল। তো এটার পাশে আমাকে একটু ছোটখাটো অভিনয় দেওয়া হয়েছিল, কিন্তু রিহার্সালে এসে দেখা গেছে যে গান তো আছেই। তো তখন যারা পরিচালনা করছিলেন এটা নাটকটা, অমৃতদা বললো যে বা সর্বাণী তো অভিনয় করতে পারবে, তাহলে এখানে আর একটু বড়সড় রোল তৈরি করে দেওয়া হোক। তো ওইভাবে আমার নাটকে আসা, মানে ওই ভাত ধরে যে তুমি প্রবেশ করলে, তারপর তুমি অভিনয়ের সাথেও নিজেকে একদম তারপরে ভালোই লাগলো। প্রথম একটু ভয় ছিল যে কতটা কি অভিনয় করতে পারবো, গান মনে হতো যে প্রথম স্টেজে বসে গান গেয়ে ফেললাম সেটা ঠিক আছে, কিন্তু অভিনয় তো মানে সরাসরি নাটকের অভিনয় মানে আমাকে ডায়লগগুলো বলতে হবে, মুখস্থ করতে হবে, সেটা আমি একটু মানে প্রথমে সংকুচিত ছিলাম, তারপর কিভাবে হয়ে গেল জানি না, হয়ে গেল। আর শ্রুতি নাটকও তুমি অনেক করছো, আমরা অনেক দেখেছি তোমার শ্রুতি নাটক। আচ্ছা দিদি, তোমার তো ঝুলিতে বেশ কিছু পুরস্কারও রয়েছে, সেই পুরস্কারগুলোর কথা একটু বলো। পুরস্কার তো রয়েছে অনেক, মানে কি বলবো যে সুরনন্দন ভারতী থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট একটা পেয়েছি, তারপর বিভিন্ন সময় নাটকের জন্য কলকাতার বেশ কিছু সংস্থা থেকে অভিনেত্রী হিসেবে পেয়েছি, এখানে অফিস ড্রামাতে বেশ কয়েকবার বেস্ট অ্যাক্ট্রেস, সেকেন্ড বেস্ট অ্যাক্ট্রেস এগুলো পেয়েছি। আর গত পরশুদিন যেটা নজরুল স্বীকৃতি সম্মান পেলাম, জাস্ট সদ্য পেলাম। তো এইগুলো তো আছেই বিভিন্ন সময় যেটা চলতে থাকে। অনেক শুভেচ্ছা তোমাকে, এতগুলো পুরস্কার পেয়েছো এবং আগামীতেও আরো অনেক তুমি সম্মান পাও, সবার ভালোবাসা শুভেচ্ছা। একদম। তো এখন তুমি মানে কি ধরনের কাজ করছো? এখন তো সেভাবে তোমাকে সেই প্রশ্নটা এই জন্য করা, কারণ তোমার কৃষ্টি, এই কৃষ্টি নিয়ে কিন্তু আমরা জানি যে তুমি অনেকগুলো সেগমেন্ট তোমার রয়েছে, তো সেটা নিয়ে একটু বিস্তারিত শুনবো। আসলে কৃষ্টি শব্দটা মানে কখন কিভাবে অনেকটা আমার মানে আমার বলা যায়, আমার একটি মেয়ে আছে, আমার এক সন্তান, আমার একটি মেয়ে, কিন্তু কৃষ্টি পাশাপাশি আমার সন্তানের মতোই আমার কাছে একটা অনুভূতি। তো কৃষ্টি প্রথম শুরু হয়েছিল কৃষ্টি ভূমি নামে আমার একটি গানের স্কুল দিয়ে।
তো তখন আমি উদয়পুর ছিলাম। আচ্ছা। তো গানের স্কুলের পাশাপাশি তখন মানে হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম যে এটাকে আমি একটা মানে নার্সারি স্কুলের রূপও দেব। আচ্ছা। তো ওখানে একটা নার্সারি স্কুলও দিলাম, কৃষ্টিভূমি নামেই দিলাম। সেখানে প্রি প্রাইমারি, যেটা মানে ক্লাস 1-এর আগের যে স্টেজটা ওটা ছিল, এবং এটা এখনো আছে। এটা অন্য একজন সেটাকে কাজ করছে, আমি উদয়পুর থেকে চলে আসার পর এটা আরেকজনের হাতে দায়িত্বটা দিয়ে চলে এসেছি। তো কৃষ্টিভূমি তো চলছে চলছে, তার পরবর্তী সময়ে কৃষ্টিকে নিয়ে বিভিন্ন সেগমেন্টে একটু একটু করে কাজ শুরু হয়েছে। যেটা প্রথম বলা যায় যে কোভিড সিচুয়েশনে প্রথম যেটা শুরু করলাম সেটা হচ্ছে কৃষ্টি ওয়েব, একটা যেটা হয় ফেসবুকে একটা পেজের মধ্য দিয়ে। সেটার উৎসাহ বা ইন্সপাইরেশন যাই বলি, সেটা পেয়েছি আমার মেয়ের কাছ থেকে। আচ্ছা। কারণ রিমঝিম মানে দিব্যাঙ্গনা তখন মিডিয়া সায়েন্স নিয়ে পড়তো, কলেজে পড়তো। তো মিডিয়া সায়েন্স নিয়ে পড়ার সুবাদে মানে মিডিয়ার সমস্ত পার্ট নিয়ে ওদের পড়তে হতো। তো কোভিডে যখন বাড়িতে এসছে, তো সবাই আমরা তখন গৃহবন্দী, মানে আমরা যারা বাইরে গান বাজনা এগুলোর সাথে জড়িত, আমরা তো তুই নিজেও জানিস কিভাবে মানে কেটেছে তখন। তো তখন রিমঝিম বলছে যে মা তুমি কিন্তু এরকম করতে পারো, মানে ফেসবুকের মধ্য দিয়ে কিভাবে নিজেকে অ্যাক্টিভ রাখা যায়, অন্তত এই বিষয়টা গ্রহণ করতে পারি। হ্যাঁ, তো ওই আমাকে প্রথম বললো, আমি বললাম আমি তো এই ব্যাপারে কিছুই জানি না, কি করতে হবে? বলে এই 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 আমি করে দিচ্ছি, তুমি শুধু আর্টিস্টদের সাথে কানেক্ট করো, ফোনে কানেক্ট করো। মনে আছে আমরাও অনুষ্ঠান করেছি একদম একদম। তো ওইভাবে কৃষ্টি ওয়েবটা আসলে তখন কার সময়ে শুরু হয়েছিল, কিন্তু এটা যে এইভাবে কন্টিনিউ হবে, এভাবে সবার দর্শকদের এই ভালোবাসাটা পাবো, মানে এতদিন অবধি এটা যাবে এটা কিন্তু বুঝতে পারিনি। কিন্তু পরবর্তী সময়ে বা এখন সবাই কৃষ্টি ওয়েবের সাথে এখনো থাকছেন, আসছেন এবং ভালোবাসছে কৃষ্টি ওয়েবকে, সেটা আমার কাছে একটা বিশেষ প্রাপ্তি বলে আমার মনে হয়। আরো কিছু দিক তো রয়েছে। হ্যাঁ, কৃষ্টির এটা গেল। আর তারপরেই সেই লকডাউন পিরিয়ডেই যখন মানে বইমেলা কিছুই তো হচ্ছিল না, কিন্তু তখন মনে করলাম যে না, এবার কৃষ্টিকে নিয়ে একটা পাবলিকেশন করব। ওই সেই কলকাতা ফোনে যোগাযোগ করলাম, লেখাগুলো সেই হোয়াটসঅ্যাপে পাঠালাম, ওখান থেকে বই তৈরি হয়ে এলো। এখানেও প্রণবদা আমাকে সাহায্য করেছেন, প্রণব এক্সিলেন্স প্রেসের প্রণবদা, ওনার প্রেসে কিছু কাজ হয়েছে পরবর্তী সময়ে। তো ওই সময়টাতে এই কৃষ্টি প্রকাশনীও জন্ম নিল। আমার শাশুড়ি মায়ের লেখা কবিতা দিয়ে আমাদের কৃষ্টি প্রকাশনী প্রথম আত্মপ্রকাশ করেছে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে কৃষ্টি ক্রিয়েশন। সেটা একান্তই আমার নিজের জন্য, আমার ডিজাইন করে শাড়ি পরতে ভালো লাগতো এবং নিজের বানানো শাড়ি পরে বিভিন্ন অনুষ্ঠানে যেতাম। তো তখন সেখানে যারা মানে বা তোদের মতো যারা পছন্দ, সবাই বলতো যে সর্বাণী তোমার শাড়িটা বেশ ভালো লাগছে, তো কোত্থেকে নিয়েছে? তো বললাম এটা আমিই বানিয়েছি, মানে ডিজাইনটা আমারই দেওয়া। তো সেইভাবে বলে তাই তোমার, তাহলে আমাদেরকে দুটো বানিয়ে দাও। এই করতে করতে যখন দেখলাম যে এটা তো সবাই শাড়িটা চাইছে বা ডিজাইন ড্রেসটা চাইছে, তো তখন এটাকে ছোট মোটো করে একটা বুটিকের মতো দেওয়া। কৃষ্টি ধীরে ধীরে ব্যাপক আকার ধারণ করেছে এবং আমাদের মানে বিভিন্ন সেগমেন্টে কিন্তু কৃষ্টি মানে সবার মধ্যে প্রায় পৌঁছে গেছে। দিদি, আমরা রিমঝিমের কথা বলছিলাম, একটু তো উঠেই আসে, একটু অন্য ধরনের প্রশ্নে যাই। যে তুমি একজন নারী, সফল নারী তো অবশ্যই, তো সেই ক্ষেত্রে তুমি আরেকটা নারীর তুমি জন্ম দিয়েছো। একদম। এর পরবর্তীতে থেকে কখনো মনে হয়নি যে একটা মানে ছেলে হলে ভালো ছিল, যে আমার বংশের ব্যাপার চলে আসে কিছুতে, আমার সেই বংশের নাম রক্ষা করবে, যে যে ব্লাবলা বিষয়গুলো আমাদের মাথায় থাকে। তো তোমার কি সেই ধরনের কোনো মানসিকতা ছিল বা পারিবারিক কোনো এই ধরনের কোনো বিষয় উঠে এসেছে? সেটা আমার বা আমার হাজবেন্ডের কারোরই ছিল না যে আরেকটা ছেলে আমাদের চাই।
ঠিক আছে। আসলে এই বিষয়গুলো না মানে কখনো কখনো সমাজে আমাদের ধরো একটু তোমাকে মাঝখানে করলাম যে আমরা নারী দিবস পালন করছি ঠিকই, কিন্তু তারপরেও কারো কারোর মধ্যে কিন্তু এই ভাবনাগুলো এখনো রয়েছে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়েই তোমাকে এই প্রশ্নটি করা যে তোমার মানে নিজস্ব একান্ত ব্যক্তিগত অভিমতটা কি? না না, কখনোই মনে হয়নি যে আমার মানে বংশধর বলতে আমাকে একটা ছেলেকেই বংশধর বানাতে হবে, সেটা আমি ব্যক্তিগতভাবে একদমই মানি না। আমি বা আমার হাজব্যান্ড, আমরা দুজনের কথাই বলবো এখানে, আমি মানি না। কারণ আমার মনে হয় না যে হ্যাঁ, একটা মেয়ে বিয়ে হওয়ার পরে আরেকটা গোত্রান্তরিত হয় বা আরেকটা বংশে যায়, যেটা আমাদের ট্রেডিশন চলে আসছে, সেটা তো ব্যাপার। কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমার একবারের জন্য মনে হয়নি যে আমার এই ব্যাপারটা, যে ব্যাপারটা বললি, শুধু মনে হয়েছে যে রিমঝিমকে মানে ছেলে মেয়ে সমস্ত কিছুই রিমঝিমের মধ্য দিয়েই দেখতে চাই। কারণ এখন মানে সত্যিকার অর্থেই এখন যদি মানে প্রসঙ্গ, যদিও প্রসঙ্গের স্থলে প্রসঙ্গ চলে আসে, একটা ছেলের যতটা অধিকার তার মা বাবার সম্পত্তি বলি, মা বাবার প্রতি বলি, দায়িত্ব বলি, সমস্ত দিক থেকে একটা ছেলের যতটা অধিকার একটা মেয়েরও কিন্তু ঠিক সমান অধিকার রয়ে গেছে, একদম তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই সময় আর এগুলো মানে একদমই ভাবা হয়নি বা ভাবিও নি, মনেও আসেনি। আর পরিবারের দিক থেকেও এটা নিয়ে আমি কখনো কোনো রকম কথা বা কোনো প্রশ্নের সম্মুখীন হইনি। বাহ দিদি, তুমি তোমার যে এতক্ষণ যা যা শুনলাম সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ছোটবেলা থেকে এখন পর্যন্ত মানে পারিবারিক সাপোর্টটা তুমি সবসময় পেয়ে গেছো। তো এমন বহু নারী রয়েছে যারা হয়তো সেই সাপোর্টটা পান না, হ্যাঁ, হয়তো বা তার মধ্যে সেই গুণগুলো রয়েছে কিন্তু সেই জায়গায় তারা পৌঁছতে পারে না, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? প্রথমত সত্যিকার অর্থেই আমরা যারা সেই সাপোর্টটুকু পেয়ে থাকি, আমার মনে হয়, আমি তোর কথাও বলবো, পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট মানে নিয়ে চলছিস এখনো। তো যারা পায়নি, প্রথমত বলবো যে এটা আমাদের সোসাইটির একটা কি বলবো অন্ধকারতম দিক। কারণ এখানে সাপোর্ট না দেওয়ার কোনো মানে হয় না। একটা নারী মানে লিঙ্গভেদে একটা নারীকে সাপোর্ট পেয়ে এগুতে হবে, এই যে ব্যাপারটা, সেটা নারী হিসেবে শব্দটাই বোধহয়, হ্যাঁ আমি সেটাই বলতে চাইছি, নারী হিসেবে সেটা আমাদের কাছে ভাবা অত্যন্ত লজ্জা এবং কষ্টকর বটে। কারণ মানুষ, একটা নারী হোক আর পুরুষ হোক, সবার আগে তো মানুষ, লিঙ্গভেদে পুরুষ নারী আলাদা হয়েছে, তাই তো? তো সেক্ষেত্রে মানুষটাই তো শেষ কথা। একটা মানুষের মধ্যে অনেক গুণ থাকে, সেটা নারী হোক পুরুষ হোক। তো পুরুষের যদি কোনো সাপোর্ট না চাই, সে সমাজে যদি এগোতে চায়, সে যদি কারোর সাপোর্ট ছাড়াই এগোতে পারে, তো একটা নারীকেও তো সেভাবেই সেই মান্যতাটা দেওয়া দরকার, তাই না? তো সেক্ষেত্রে বলবো যে এটা যারা পায়নি বা যারা এখনো সেভাবে ওই দিকটা দেখতে পায়নি, আমার মনে হয় সাপোর্ট ছাড়াই সেই জায়গাটা নিজের অধিকারটা আদায় করে নিতে হবে, অ্যাচিভ করতে হবে। সেখানে হয়তো দু একদিন কষ্ট হবে, যন্ত্রণা হবে, কিন্তু আমার যদি সেই গুণটা থাকে, সেটা আমি কোনো মতেই সেটাকে লক্ষ্যে পৌঁছতে পারবো। একদম। দিদি, আমরা তোমার গান দিয়ে অনুষ্ঠান শেষ করব। তুমি এতটা সময় সঙ্গে ছিলে, তার জন্য তো তোমাকে আলাদা করে আর ধন্যবাদ বলবো না। তুমি একেবারে নিজের মানুষ, নিজের প্রিয় দিদি, তোমার নিজের জায়গায় আমারও খুব ভালো লাগলো তোর সাথে এই ধরনের আলাপচারিতায় বসে, আমারও ভীষণ ভালো লাগলো। আমাদের দর্শক বন্ধুরা শুনছিলেন এতক্ষণ যে আমাদের রাজ্যের একজন বিশিষ্ট শিল্পী সর্বাণী দাস দত্তের জীবন যুদ্ধ ঠিক বলবো না, মানে যাই হোক, জীবনের বিভিন্ন ধাপগুলো নিয়েই তিনি কথা বলছিলেন এবং আমরা অবশ্যই অনুপ্রাণিত হচ্ছিলাম। এই ধরনের নারী ব্যক্তিত্ব যারা রয়েছেন আমাদের এই দূরদর্শনের পর্দায় যারা আসেন, তাদের কাছ থেকে আমরা কথাগুলি শুনি, উদ্বুদ্ধ হই, অনুপ্রাণিত হই এবং সেই সাথে আপনাদেরও তাদের সাথে বারবার আলাপ করিয়ে দিই। আমরা আবারও পরবর্তীতে আরও একজন এমনই নারী ব্যক্তিত্ব নিয়ে আপনাদের সামনে আসব।
ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং দিদির গান দিয়ে আজকের অনুষ্ঠানের আমরা ইতি টানব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিদি, আচ্ছা, এখন অনুষ্ঠান মানে শেষের দিকেই একদম। তো সেক্ষেত্রে আমি বলছিলাম যে কিঙ্করের কথা সুরের গান দিয়ে আমার আধুনিক গানে পা রাখা, তো কিঙ্করেরই কথা সুরের একটি গান দিয়ে আমি শেষ করছি। চলো। গুরু গুরু দেয়া ডাকে দূর গগনে, গুরু গুরু দেয়া ডাকে দূর গগনে, ধরা ধাম রয়ে যেন ঘোর মগনে, ধরা ধাম রয়ে যেন ঘোর মগনে, গুরু গুরু দেয়া ডাকে দূর গগনে, স্বপ্ন স্বপ্ন ঘেরা জীবন আমার, স্বপ্ন স্বপ্ন ঘেরা জীবন আমার, পুরনো স্মৃতির সুর ভেসে যায় বহুদূর, নতুন গানের ঠিকানায়, স্বপ্ন স্বপ্ন ঘেরা জীবন আমার, বিশ্ব মাঝারে যেন উৎসব, থেমে যায় পাখিদের কলরব, বিশ্ব মাঝারে যেন উৎসব, আজ প্রাণেরই ধারায় নামে আলোরে জোয়ারে, নতুন গানের ঠিকানায়, গুরু গুরু দেয়া ডাকে দূর গগনে, গুরু গুরু দেয়া ডাকে দূর গগনে।